দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে ৬ লাখ কোটি টাকার বাজেট পেশ কাল, ত্রয়োদশ অধিবেশন চলবে ১২ দিন। করোনায় মারা গেছে ৩৪ জন, শনাক্ত ২,০০০। নওগাঁয় লকডাউন, খুলনায় দোকানপাট বন্ধ। টিকটক বাবুর আরও ৩ সহযোগী গ্রেফতার, ভারতে ১,০০০-এর বেশি নারী পাচারের অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন। আগামীকাল বিকেল ৩টায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। এটি বাংলাদেশের ৫০তম এবং করোনাকালীন দ্বিতীয় বাজেট। এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার বেশি। নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে পাশ হবে সরকারের ২০২১-২২ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন চলবে ১২ দিন। দর্শক, সংসদ টিভির মাধ্যমে সরাসরি যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে। وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ صدق الله العظيم بسم الله الرحمن الرحيم সূরা। দর্শক, বাজেট অধিবেশনের অংশবিশেষ দেখছিলাম আমরা। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৯৮৮ জনের। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ২০,২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শতকরা ৯.৮১%। দেশে মোট শনাক্তের সংখ্যা ৮,০৪,২৯৩ জন। নতুন ৩৪ জন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৬৯৪ জনে। ২৪ ঘন্টায় ১,৯১৪ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৭,৪৪,০৬৫ জন। সীমান্তের জেলাগুলোয় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ১ সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে খুলনা মহানগরীর ৩টি থানা এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার রাত ১২টা থেকে ৭ দিন এই লকডাউন চলবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন চলাচল। এদিকে ৪ জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় ১ সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ সময় দোকানপাট বন্ধ থাকবে। যেহেতু পরিস্থিতি কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেই কারণেই আমার মনে হয় যে আমরা ১ সপ্তাহ, অর্থাৎ কালকে আমাদের প্রচার থাকবে, এরপরে ১ সপ্তাহ আমরা দোকানপাট আমাদের বন্ধ রাখতে হবে। ১ সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সীমান্তবর্তী গ্রামগুলোতে ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে ৩ জন। আমরা এখানে আগামীকালকে কার্পেটডাঙ্গাতে একটা ক্র্যাশ প্রোগ্রামের গ্রহণ করেছি, যেখানে প্রায় ১৫০ থেকে ২০০ জনের অ্যান্টিজেন টেস্ট করা হবে এবং অ্যান্টিজেন টেস্ট করে যে সমস্ত রোগী অসুস্থ আছেন বা করোনা সিমটম আছেন বা যারা পজিটিভ হবে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে আইসোলেশন করে ফেলবো। রাজশাহী মেডিকেলে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছে। নাটোরে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার শতকরা ৫৩%। এদিকে করোনা ভাইরাসের ভারতীয় ধরন ঠেকাতে সীমান্তে অবৈধ পারাপার বন্ধে সাতক্ষীরায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ।
নওগাঁর বিশেষ লকডাউনের খবর জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ রিপন। রিপন, নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে কেন লকডাউন ঘোষণা করা হলো, প্রশাসন কি বলছে? সুপারিশ করেছিল, তার মধ্যে কিন্তু নওগাঁ জেলা ছিল অন্যতম এবং নওগাঁকে কিন্তু অতি ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। তো গতকালকে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটি যেটা রয়েছে তারা আসলে রাতে জরুরি একটি মিটিং করে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে নওগাঁ পৌরসভা এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলাতে যেহেতু অধিক হারে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছে, এই দুটি এলাকাকে আসলে লকডাউন ঘোষণা করা হবে। সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তার কারণ প্রতিদিনই নওগাঁ সদর এবং নওগাঁ নিয়ামতপুর উপজেলায় কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত নওগাঁতে কিন্তু 43 জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তো নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে লকডাউনের যে 15টি বিধিনিষেধ রয়েছে, এই দুই লকডাউন ঘোষিত এলাকাতে এই লকডাউনের বিধিনিষেধগুলো সম্পূর্ণরূপে কিন্তু আসলে বাস্তবায়ন করার জন্য স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে বলা হয়েছে এবং এইসব এলাকাতে জরুরি পরিষেবা ছাড়া এবং পণ্যবাহী পরিবহন ছাড়া সকল প্রকার গণপরিবহন যে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া নওগাঁ, সাপাহার, কোরসা, মান্দা এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর যে আরো 4টি উপজেলার সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, এই সব অঞ্চলগুলোতে যে হাট বাজারগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সকাল 7টা থেকে বেলা 2:30টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এইসব হাট থেকে যে কোনো মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলো কিন্তু আসলে কেনা বেচা করতে পারবে। এছাড়া আসলে নওগাঁর যে অন্যান্য উপজেলায় যে আমের আড়তগুলো রয়েছে সেই সব আমের আড়তগুলো অন্য জায়গায় স্থানান্তর করে সেখানে নিয়মিত তারা আম যে কিনবে বেচবে সে কার্যক্রমগুলো চালাতে পারবে। তো এই ছিল ইফতেখার নওগাঁ থেকে 7 দিনের লকডাউনের সর্বশেষ খবর আমার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দেশে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হবে। দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। -90°C তাপমাত্রায় থাকা ফাইজারের টিকাকে ব্যবহার উপযোগী করতে এর সাথে ডাইলুট মিশিয়ে পাতলা করা হয়, এরপর তা মানুষের শরীরে প্রয়োগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 7 জুন এই ডাইলুট দেশে আসার কথা। অধিদপ্তরের মুখপাত্র জানান, ফাইজারের টিকা প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। কেন্দ্র হিসেবে প্রাথমিক তালিকায় বেশ কিছু হাসপাতালের নাম আছে, তবে টিকা সংরক্ষণের স্থান থেকে কেন্দ্রের দূরত্ব বিবেচনায় থাকবে। দরিদ্র ও মধ্যম আয়ের দেশে বিনামূল্যে টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে 1,620 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। সোমবার রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর ফাইজারের টিকা রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ভবনে সংরক্ষণ করা হয়েছে। এই টিকা একটি বিশেষ ধরনের টিকা, -90°C তাপমাত্রা এটিকে সংরক্ষণ করতে হয় এবং এটিকে সক্রিয় টিকায় রূপান্তর করবার জন্য একটি ডাইলিউটের প্রয়োজন হয়, যেটি কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এই মাসের 7 তারিখে এসে পৌঁছাবে বলেই আমরা আশা করি এবং তারপর বাকি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আশা করছি যে 7 থেকে 10 দিনের মধ্যেই এই টিকাটি প্রদান শুরু হবে। নারী পাচারের অভিযোগে টিকটক হৃদয় বাবুর আরও 3 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সাতক্ষীরার সীমান্তের দাবুকপাড়া কালিয়ানী থেকে তাদের আটক করা হয়। গত কয়েক বছরে ভারতীয় দালালের হাতে প্রায় 1,500 নারীকে তুলে দেওয়ার কথা এই 3 জন স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। ভারতে পাচার হওয়া এক কিশোরী বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করেন। এই মামলার এজাহারভুক্ত 12 আসামির মধ্যে 5 জন বাংলাদেশি। মেহেদি হাসান বাবু, ইনি এই মামলার ভিকটিমকে সে পাচারে সহযোগিতা করেছে এবং তার কাছ থেকে আমরা ভারতীয় মোবাইলের সিম এবং পাচার কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল এবং আরও কিছু তথ্য তার কাছে উদ্ধার করেছি। কারা কারা জড়িত তার নামগুলি আমরা পেয়েছি এবং এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য দিয়েছে তাতে সে উল্লেখযোগ্য সংখ্যক মেয়েকে ভারতে পাচার করেছে।
সিলেটের আলোচিত এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার বিষয়ে এক রুলের শুনানি শেষে অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমেদ ও হোস্টেল সুপার মোহাম্মদ জামাল উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন হাইকোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। যাদের খেতাব বাতিল হচ্ছে তারা হলেন ক্যাপ্টেন নূর চৌধুরী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত, মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম খেতাবপ্রাপ্ত, রাশেদ চৌধুরী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ও মোসলেউদ্দিন খান বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। জানা গেছে সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাদের নাম রয়ে গেছে। এ নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 4 খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়। দর্শক, এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা এবং পোশাক খাতে সরকারের নীতি সহায়তার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি ডিপ সি ট্রলিং ও কন্টেইনার টার্মিনালের কর্পোরেট ট্যাক্স কমানোর কথাও বলছেন তারা। করোনায় বিপর্যস্ত অর্থনীতি, কমেছে কর্মসংস্থান, বাড়ছে দারিদ্র্য, এত সব সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে উপস্থাপন হতে যাচ্ছে 2021-22 অর্থবছরের জাতীয় বাজেট। গত এক বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাই বাজেটে এ খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আগামী বছরের বাজেটে আমরা জীবন এবং জীবিকার মধ্যে একটি চমৎকার সমন্বয় দেখতে চাই। কোভিড-19 রিলেটেড যত ধরনের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয় সেগুলি কিন্তু অবস্থাপিত থাকে যায়। পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, প্রণোদনার চেয়ে এই মুহূর্তে বেশি দরকার সরকারের নীতি সহায়তা। করোনা পরবর্তী সময়ে সম্ভাবনার জায়গা যদি দু একটি থাকে, তার মধ্যে প্রথম খাতটি হচ্ছে তৈরি পোশাক। এই জায়গাটির জন্য খুব পজিটিভ কিছু নীতি সহায়তা খুবই জরুরি। শিপিং ব্যবসায়ীরা অবশ্য কর্পোরেট ট্যাক্স কমানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। কন্টেইনার টার্মিনাল সেক্টর, অন্যটা ডিপ সি ফিশিং ট্রলার সেক্টর, এই দুইটা সেক্টর মারাত্মক বিপদের মধ্যে আছে। এই দুটো সেক্টরের কর্পোরেট ট্যাক্সটা কমিয়ে সহনীয় অবস্থায় আনলে এই দুইটা সেক্টর সার্ভাইভ করতে পারবে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যুগোপযোগী করতে চলমান মেগা প্রকল্পগুলো সময়মতো শেষ করা দরকার বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এইগুলি যেহেতু মেগা প্রজেক্ট, এই প্রজেক্টগুলো যেন কাটছাঁট না করে এগুলি যেন অন টাইম শেষ হয়, তার জন্য আমরা অনুরোধ করেছি। 2021-22 অর্থবছরের বাজেটের আকার হতে পারে 6,05,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 37,000 কোটি টাকার কিছু বেশি। দীপ্ত, বার্তা কক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডে শিশু সহ 6 জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক। ভোর 5টার দিকে পল্লী বিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ুনের সেমি পাকা একতলা বাড়িতে দুর্ঘটনা ঘটে। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের শ্বাসনালী সহ শরীরের শতকরা 12 থেকে 55 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল। দেশের বাইরের খবর। ভারতে বিভিন্ন ধরনের ওষুধ প্রতিরোধী প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ করোনা রোগীদের জন্য বাড়তি ঝুঁকির সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রে আইসিইউতে 1 সপ্তাহ বা 10 দিন থাকার পর এটা ঘটছে বলে জানান তারা। করোনায় সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় স্টেরয়েড এবং অন্যান্য ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার তাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। ফলে এসব রোগীরা করোনা থেকে সুস্থ হলেও বিভিন্ন ধরনের প্রাণঘাতী ওষুধ প্রতিরোধী ছত্রাকে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ভারতে মহামারীর
দ্বিতীয় ঢেউয়ে আইসিইউতে থাকা রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস ও অ্যাসপারগিলাস প্রজাতির বিপজ্জনক ছত্রাকের সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করছেন তারা। ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণের কারণে 2টি ভবন ধসে 4 শিশুসহ 8 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির গণমাধ্যম জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যটির গোন্ডা জেলার ওয়াজিরগঞ্জ থানার টিকরি গ্রামে একটি পরিবারের রান্নার সময় এই বিস্ফোরণ ঘটে। এতে ভবন ধসে মাটি চাপা পড়েন 15 জন। পরে ঘটনাস্থলে পৌঁছে রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারী দল। সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। খেলার খবর। ফ্রেঞ্চ ওপেন টেনিসের তৃতীয় দিনে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, অ্যাশলে বার্টি, এলিনা সভেতলিনা ও ক্যারোলিনা প্লিসকোভা। মঙ্গলবার পুরুষ এককের প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই নোভাক জকোভিচ সরাসরি 6-2, 6-4 ও 6-2 গেমে হারান যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে। তৃতীয় বাছাই নাদাল 6-3, 6-2 ও 7-6 গেমে জিতেছেন অ্যালেক্সি পপিরিনের বিপক্ষে। মেয়েদের এককে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি 6-4, 3-6 ও 6-2 গেমে জেতেন যুক্তরাষ্ট্রের বার্নাডা পেরার বিপক্ষে। পঞ্চম বাছাই এলিনা সভেতলিনা 6-2, 7-5 গেমে হারিয়েছেন ফ্রান্সের ওশানে বাবেলকে। আর নবম বাছাই প্লিসকোভা 7-5, 6-4 গেমে জিতেছেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের বিপক্ষে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় সংসদে 6 লাখ কোটি টাকার বাজেট পেশ কাল। ত্রয়োদশ অধিবেশন চলবে 12 দিন। করোনায় মারা গেছে 34 জন, শনাক্ত 2000। নওগাঁয় লকডাউন, খুলনায় দোকানপাট বন্ধ। টিকটক বাবুর আরও 3 সহযোগী গ্রেফতার। ভারতে 1000-এর বেশি নারী পাচারের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।